আজকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি শুরু করব। দেখো, শুরুতেই আমরা ইলেকট্রিসিটি নিয়ে যদি পড়তে চাই, ইলেকট্রিসিটিটা আমরা জানি দুইটা প্রকারের, একটা হচ্ছে চলতড়িৎ এবং আরেকটা হচ্ছে স্থির তড়িৎ। এক কথায় বলতে গেলে স্থির চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে বা যে তড়িৎটা সৃষ্টি হবে সেটাকে আমি বলবো স্থির তড়িৎ, এবং চার্জটা যদি গতিশীল হয় তখন যে তড়িৎটা বা বিদ্যুৎটা সৃষ্টি হবে সেটাকে আমি বলবো চলতড়িৎ। একটা হচ্ছে স্থির চার্জের জন্য, আরেকটা গতিশীল চার্জের জন্য। তাহলে জিনিসটা কেমন, জিনিসটা যদি আমি ছোট্ট করে একটু তোমাদের বলি, ধরো এরকম এখানে তোমার অনেকগুলা পজিটিভ চার্জ একত্রে করা আছে, আর আরেকটাতে এরকম বেশ কতকগুলা নেগেটিভ চার্জ এরকম একত্রে করা আছে। আর এইখানে ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে কিউ পরিমাণে চার্জ রাখা হয়েছে, এই মাস সব দিকে কি এটা হচ্ছে একটা স্থির অবস্থায়, চার্জটা কি স্থির অবস্থা। তাহলে চার্জটা স্থির অবস্থায় থাকার জন্য এর চারপাশে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে এটাই হচ্ছে আমাদের স্থির তড়িৎ। অ্যান্ড এখানে দেখো আমরা জানি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে। তার মানে আবার আমি যদি আরো একটু ভালো করে দেখি, আমরা যদি একটা ব্যাটারির সাথে যদি এখানে আমরা কোনো একটা সোর্স যদি যুক্ত করে দিই, সেখানে কি ঘটে, পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ বের হয়, বের হয়ে ওটার মধ্যে যায়। তার মানে উল্টা দিক থেকে এর মধ্য দিয়ে কি আসবে, এর মধ্য দিয়ে ইলেকট্রন আসবে। তাহলে দেখো এই ইলেকট্রনটা কি একটা চার্জ, তাহলে এটা কি গতিশীল না? তাহলে গতিশীল চার্জের জন্য যেটা আসতেছে সেটাকে আমরা বলি চলতড়িৎ। এখানে নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করতেছে। তাহলে চলতড়িৎটা আমরা আলোচনা করব 3 নম্বর অধ্যায়ে, আর স্থির তড়িৎটা আমরা এই অধ্যায়ে পড়ব। আচ্ছা, যেহেতু এখানে আমি চার্জের কথা বললাম, চার্জের আরেকটা নাম কি জানি আমরা, চার্জ বা আধান। চার্জ বা আধান। আচ্ছা, আমরা জানি একটা পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। কেন তড়িৎ নিরপেক্ষ? তার প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা একই হয়, যার জন্য সেটাকে আমরা বলি নিরপেক্ষ অথবা নিস্তড়িৎ। তাহলে প্রোটন আর ইলেকট্রন সেম হলে সেটাকে আমরা বলি নিস্তড়িৎ, বা অপশনে তুমি এরকম পাইতে পারো নিউট্রাল। তাই নিউট্রাল অবস্থায় মানে প্রোটন ইলেকট্রন যখন সেম থাকতেছে তখন তুমি চার্জ কি পাবা, তখন তুমি চার্জ পাবা শূন্য। কোনো কারণে যদি প্রোটনটা বেশি হয়ে যায় ইলেকট্রন থেকে, সেখানে আমি চার্জ কি পাবো, সেখানে আমি পজিটিভ চার্জ পাবো, কারণ পজিটিভটা বেশি আছে এখানে। আবার যদি কোনো কারণে নেগেটিভটা বেশি হয়ে যায় তাহলে সেখানে আমি যে চার্জটা পাবো সেটাকে আমরা বলি নেগেটিভ চার্জ, বা মাইনাস ভি প্লাস ভি, যেটাই বলো এখানে। আচ্ছা, পদার্থের এগুলা কি, এই যে আমরা ইলেকট্রন প্রোটন বললাম এগুলো মূল কণিকা না, ইলেকট্রন প্রোটন নিউট্রন ছিল। ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের ক্ষেত্রে চার্জ সেম, শুধু সামনে আমার পজিটিভ চলে আসে, এটা আমরা সবাই জানি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা চার্জ মূলত দুই প্রকার পাইলাম না? এই দুই প্রকার কিসের উপর ভিত্তি করে হয়েছে? চার্জের প্রকৃতি অনুসারে। এমসিকিউতে এরকম বলবে চার্জের প্রকৃতি অনুসারে চার্জ কত প্রকার। চার্জের প্রকৃতি অনুসারে চার্জ কত প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এতটুকু আমরা সবাই জানি, তারপর আমরা এগুলো একটু রিপিট করলাম। আচ্ছা, এরপরে চার্জের প্রকৃতির উপর না নিয়ে আমি যদি বলি আকারের উপর ভিত্তি করে চার্জ কত প্রকার। আকার বা এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, ডাইমেনশন। আকার অথবা ডাইমেনশনের উপর ভিত্তি করে আকার অথবা ডাইমেনশনের উপর ভিত্তি করে চার্জ পাবো আমরা টোটাল 4 প্রকার। কি কি? প্রথম আসো, সবার প্রথম থেকে আমরা শুরু করি। সবার প্রথমে যেটা আমরা পাবো সেটাকে আমি বলবো বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ। সেটা কিভাবে নির্দেশ করা হয়? সিম্পল একটা বিন্দু দিয়ে দিলাম, এখানে ধরো প্লাস কিউ, এটাই হচ্ছে আমার বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ। দ্বিতীয়ত তোমার হতে পারে রেখা চার্জ। রেখা চার্জটা কেমন? একটা রেখা থাকবে, ধরো এরকম একটা রেখা আছে, এই রেখায় এইখানে তোমার এই যে চার্জগুলো থাকবে, এই যে এই রেখা বরাবর, সেই চার্জটা এরকম ধরো তোমার এই, এটা কিন্তু নেগেটিভ না, মানে এই বরাবর চার্জ আছে, সব পজিটিভ চার্জ, এখানে এগুলা এগুলা সব পজিটিভ চার্জ থাকবে। আর পজিটিভ চার্জটা বুঝতে পারি বলে আমরা এখানে পজিটিভ চার্জটা রাখছি। রেখা চার্জটা এরকম হয়। আর তাহলে রেখা চার্জটাকে আমরা কি বলতে পারি? লাইন চার্জ, অথবা এইটাকে আরেকটা ভাবে বলা হয়, দেখো একটা একটা মাত্রা না, একটা রেখা না, এই জন্য এটাকে মাঝে মাঝে বলা হতে পারে একমাত্রিক চার্জ। এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখি, এই রেখা চার্জের ক্ষেত্রে, রেখা চার্জের ক্ষেত্রে তোমাকে ঘনত্ব বের করতে বলতে পারে। রেখা চার্জের ক্ষেত্রে ঘনত্বটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল। একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ আছে সেটাকে মূলত বলা হয় রেখা চার্জের ক্ষেত্রে ঘনত্ব, অন্যান্য ক্ষেত্রে না, কিন্তু রেখা চার্জের ক্ষেত্রে ঘনত্বটা। এককটা কি আসে এটার? দেখো এখান থেকে আমি বলতে পারি না কুলম্ব পার মিটার, কারণ চার্জের একক কুলম্ব আর এল তো হচ্ছে লেন্থ, এই রেখাটার লেন্থ কত। তাহলে এখান থেকে আমি কিন্তু পাচ্ছি কি, রেখা চার্জ বা একমাত্রিক চার্জের ঘনত্ব বা ডেনসিটি কিউ বাই এল। অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, এইচএসসির জন্য লাগবে না। 3 নম্বরে যেটা ক্ষেত্র চার্জ, রেখা চার্জের পরে আমরা দেখব ক্ষেত্র চার্জ। এখন ক্ষেত্র চার্জ বা সারফেস চার্জ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দ্বিমাত্রিক চার্জ। যেমন ধরো আমি একটা ক্ষেত্র আঁকতেছি এরকম, এটা কি একটা আয়তক্ষেত্র বা রম্বস, যাই কিছু তুমি বলো না কেন, এইখানে তুমি চার্জ নিছো এগুলা, এখানে তুমি যে চার্জ নিছো, একটা এরিয়া আসছে না, সারফেস এরিয়া, এটাই হচ্ছে ক্ষেত্র চার্জ। তাহলে এখান থেকেও তোমাকে বলবে এই ক্ষেত্র চার্জের ক্ষেত্রে ঘনত্ব কি হবে। এই ক্ষেত্র চার্জের ক্ষেত্রে ঘনত্বটাকে আমরা প্রকাশ করি সিগমা, সিগমা সমান হচ্ছে কিউ বাই এ, এই সূত্রটা তোমাদের বইয়ে আছে। এটাকে আমরা বলি চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এটা কোন ক্ষেত্রে আমরা প্রকাশ করতেছি? ক্ষেত্র চার্জ বা দ্বিমাত্রিক চার্জের ক্ষেত্রে। এইটার আমি কি পাবো? এরিয়া পাবো না। দেখো এখানে যখন একটা রেখা ছিল, রেখাটা তুমি কি পাবা? লেন্থ ছাড়া তো কিছুই পাবা না। এখানে তুমি এরিয়া পাচ্ছ, এজন্য চার্জকে যখন এরিয়া দিয়ে ভাগ করে দিবা, তখন তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার ডেনসিটি বা ঘনত্ব। তাহলে এখানে একক কি আসবে? চার্জের একক কি? কুলম্ব। ক্ষেত্রফল একক কি? মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাবো কুলম্ব পার মিটার স্কয়ার। তাহলে এটা গেল ক্ষেত্র চার্জ। তারপরে আরেকটা থাকতে পারে চার্জ, সেটা হচ্ছে আয়ত চার্জ।
আয়ত চার্জ বা আয়ত, বা তুমি এখানে চাইলে আয়তনও বলতে পারো। তার মানে এটাকে তুমি বলতে পারবা ভলিউম চার্জ। দেখো ভলিউমে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তার মানে তিনটা। তাহলে আমি এটাকে বলতে পারি ত্রিমাত্রিক চার্জ। তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক চার্জ। যেমন তুমি যদি একটা বৃত্ত ধরো, বৃত্তের কি আছে, আয়তন আছে না? তাহলে এই বৃত্তের যদি আয়তন তুমি বের করো, সেই আয়তনটা তুমি যদি কিউকে ওই আয়তনটা দিয়ে ভাগ করো, যেটা পাবা সেটাই হবে আয়ত চার্জের ক্ষেত্রে ডেনসিটি। এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আয়ত চার্জের ক্ষেত্রে ঘনত্বর সূত্র কোনটা? এটা। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কিন্তু তলমাত্রিক ঘনত্ব দ্বারা প্রকাশ করি। দ্বিমাত্রিকের ক্ষেত্রে যে ঘনত্ব, সেটাকে আমরা সাধারণভাবে বইয়ের ভাষায় তলমাত্রিক ঘনত্ব বলতে পারি। এক্ষেত্রে একক কি পাবা? এক্ষেত্রে একক পাবা হচ্ছে কুলম্ব পার মিটার কিউ। যেহেতু আয়তন এর একক কি, মিটার কিউ, সেজন্য আমি এখান থেকে মিটার কিউ পাবো। তাহলে এই আলোচনাগুলো থেকে আমি কি বুঝলাম? চার্জ ঘনত্বের একক এই সংজ্ঞা কি লিখতে পারি? চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব ডেফিনেশন আমি কি লিখব? কোন চার্জিত বস্তুর, আমি কিন্তু বইয়ের ভাষায় লিখতেছি না, আমি দেখো অনেকগুলো এখান থেকে সংজ্ঞা বের ওই সূত্র বের করছি না, এখান থেকে আমি লিখব। যখন আমি দৈর্ঘ্য নিচ্ছি তখন এল দিয়ে ভাগ করছি, ক্ষেত্রফল নিলে এ দিয়ে ভাগ করছি, আর আয়তন নিলে ভি দিয়ে ভাগ করছি। তাহলে আমি এখন তিনটাকে একত্রিত করবে কি করে? যেটা দিয়ে আমি সবাইকে ভাগ করি না কেন, সবগুলো তো একক মাত্রায় আসতেছে। তাহলে আমি এখানে লিখব কি, কোন চার্জিত বস্তুর একক মাত্রায়, কোন চার্জিত বস্তুর একক মাত্রায় চার্জের পরিমাণকেই চার্জ ঘনত্ব বলে। একক মাত্রায় চার্জের পরিমাণকে চার্জ ঘনত্ব বলে। ডেফিনিশনটা কিন্তু জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকে আসবে। আচ্ছা, এবার আসি আমরা এই স্থির তড়িৎ পড়তেছি, এই স্থির তড়িতের প্রথম সূত্র নিয়ে। স্থির তড়িতের প্রথম সূত্র, হয়তো নামটা শোনো নাই, যে প্রথম সূত্র কোথায়, আমি তো বইয়ে পাই নাই। স্থির তড়িতের প্রথম সূত্র জিনিসটা আবার কি? প্রথম সূত্রটা হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। যেটা তোমরা জানতে, কিন্তু ওইটাই হবে প্রথম সূত্র। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, এটা আমরা যদি চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন খুব সহজে আমরা দেখতে পারি, এখানে এখানে একটা আমরা পজিটিভ চার্জ রাখলাম, এখানে আমরা পজিটিভ চার্জ রাখলাম। এই পজিটিভ চার্জের সাথে ধাক্কা খেয়ে বা বিকর্ষিত হয়ে এই দিকে এফ বলে চলে যেতে পারে। এই চার্জটাও এখান থেকে বিকর্ষিত হয়ে এই দিকে এফ বলে চলে যেতে পারে। দুইটা সমধর্মী চার্জ হলো। তাহলে সমধর্মী চার্জ হয়েছে, এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি বিকর্ষণ পাবো। দ্বিতীয়ত, আমি এখানেও নেগেটিভ রাখলাম, এখানেও নেগেটিভ রাখলাম, একই ঘটনা ঘটবে। এখান থেকে এফ বলে বের হয়ে যাবে, এটা বাইরের দিকে এফ বলে বের হয়ে যাবে, কারণ সমধর্মী চার্জ। তাহলে এক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও বিকর্ষণ হবে। দ্বিতীয়ত, আমি একটা পজিটিভ রাখলাম, একটা নেগেটিভ রাখলাম, এখন কি ঘটবে? যখন দুইটা বিপরীতধর্মী রাখছি, এই পজিটিভ চার্জটা এই দিকে আকর্ষিত হবে, নেগেটিভ চার্জটা এই দিকে আকর্ষিত হবে। তাহলে যখন দুইটা বিপরীতধর্মী চার্জ রাখছি, সেক্ষেত্রে আমার কি হয়েছে? আকর্ষিত হয়েছে, বা এই ঘটনাটাই আকর্ষণ হয়েছে। এটাই হচ্ছে প্রথম সূত্র।
আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। নামটা তো শুনছো, যারা বই পড়ছো তারা জানো এটা। অনুধাবনের জন্য এবং এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আধা আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টানাইজেশন। কোয়ান্টায়নটা কি আধানের? প্রকৃতিতে বিদ্যমান অস্তিত্বশীল ক্ষুদ্রতম চার্জ একটা ইলেকট্রনের চার্জের সমপরিমাণ চার্জ। মানে বিষয়টা এমন, আমি এটা একটু লিখি, এটা ইম্পর্টেন্ট। কি বললাম? প্রকৃতিতে বিদ্যমান অস্তিত্বশীল ক্ষুদ্রতম চার্জ, অস্তিত্বশীল ক্ষুদ্রতম চার্জ একটি ইলেকট্রনের চার্জের সমপরিমাণে চার্জ। মানে কি? মানে হচ্ছে একটা চার্জের সর্বনিম্ন মান হতে পারে ইলেকট্রনের মানের সমান। সেটা পজিটিভও হতে পারে, মানে মানের সমান কিন্তু বলছি আমি, পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিন্তু বলি নাই। এই মিনিমাম মানে সর্বনিম্ন, এই যে ক্ষুদ্রতম চার্জ কথাটা কিন্তু এখানে এই জন্য আসছে। আচ্ছা, এখন আধানের কোয়ান্টায়নটা কি? কোয়ান্টায়নটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। কোয়ান্টায়নটা কোনো চার্জিত বস্তুতে, আমি আগে লিখে নিই তারপরে বোঝাচ্ছি। কোনো চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ হবে ইলেকট্রনের চার্জের মানের সরল গুণিতক, বা স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার। এই অর্থটা সব ভুলে যাবা, এইটা ভোলা যাবে না। পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এইটাকে আমরা মূলত বলে থাকি চার্জের কোয়ান্টায়ন। যে একটা চার্জিত বস্তুতে চার্জের পরিমাণটা কেমন হবে? ইলেকট্রনের চার্জের মানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। কেমন সংখ্যা এবং কেমন গুণিতক? এই যে এখানে পূর্ণ সংখ্যার সরল গুণিতক। পূর্ণ সংখ্যা বলতে যেগুলা চিনো সেইগুলাই। পূর্ণ সংখ্যা বলতে কি? তাহলে এখান থেকে দেখো আমি কিন্তু সূত্র পাচ্ছি। কি সূত্র পাচ্ছি? কিউ সমান এন ই, ইলেকট্রনের চার্জের সাথে এন গুণ করব, এই এনটাই হবে আমার পূর্ণ সংখ্যা। এনটাই হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই এনটা যে পূর্ণ সংখ্যা হচ্ছে, এই পূর্ণ সংখ্যা মানে কি? পজিটিভ এবং নেগেটিভ মানগুলা। এখন তুমি এখান থেকে এই ইলেকট্রনের চার্জটায় প্লাস মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইউজ করতে পারো। পূর্ণ সংখ্যা মানে এন এর মান হবে 1 2 3 এভাবে। কিন্তু এন এর মান হওয়া যাবে না কত? 0.1, তারপর এরকম 0.5, 0.8, এগুলো হওয়া যাবে না। অথবা এরকম -7.5, 6.5, দশমিক আকারের কোনো কিছুই হওয়া যাবে না। ভালো করেই মনে রাখতে হবে, দশমিক আকারের কোনো কিছুই হওয়া যাবে না। আচ্ছা, তার মানে
আমি এমসিকিউতে কেমন বলবে যে চার্জের কোয়ান্টায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। ধরো আমি এখানে বললাম 2.5 ই বা ইলেকট্রন দিয়ে দিলাম। এটা কি সম্ভব? সম্ভব না, কারণ দশমিক আছে। 2 ই বললাম, এটা সম্ভব। তারপরে ধরো আমি এখানে বললাম 9 ই, এটাও সম্ভব। -9 ই সম্ভব, কিন্তু আমি বলে দিলাম -9.5, এটা সম্ভব না, কারণ দশমিক আছে। দশমিক থাকলে সেটা হবে না, সেটা আর পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, মাথা ঘামানোর প্রয়োজন নাই, ডিরেক্টলি এটা হবে। কোশ্চেনটা একটু ঘুরায় থাকতে পারে অ্যাডমিশনের জন্য। কিভাবে? ধরো এরকম তোমাকে বললো 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এইটা সঠিক কিনা, এটা সঠিক কিনা। এর জন্য কি করবা? এর জন্য কোশ্চেনটা আমি আগে একটু লিখি, সঠিক কিনা। এটার জন্য তুমি কি করবা দেখো, এখানে কিন্তু আমি বলেই দিছিলাম তুমি বের করবা কি, পূর্ণ সংখ্যা n এর মানটা বের করবা। তোমাকে দেওয়া আছে q এর মানটা, তুমি n এর মানটা বের করবা। তাহলে q কে কি দিয়ে ভাগ করবা? e দিয়ে ভাগ করবা। তাহলে আমি n এর মান যদি পূর্ণ সংখ্যা পাই, এই পূর্ণ সংখ্যা পাই, তাহলে বলে দিব এটা সঠিক, না হলে সঠিক না। তো দেখি আমি পূর্ণ সংখ্যা পাই কিনা। 3.2 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19, 19 কেটে যাবে, ইলেকট্রন আসবে। তাহলে এটাকে এটা কাটলে 2 আসে, দেখো 2 ই আসতেছে। তাই 2 ই কি পূর্ণ সংখ্যা না? তার মানে এটা সঠিক। এখানে তোমার মাইনাসও দিয়ে দিতে পারে। তাহলে দেখবা শেষে যদি কুলম্ব থাকে, কি করবা? এই কুলম্ব দিয়ে মানে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করে দেখবা পূর্ণ সংখ্যা আসতেছে কিনা, পূর্ণ সংখ্যা আসতেছে কিনা। যদি দেখো পূর্ণ সংখ্যা আসতেছে, তাহলে বলবা ওই চার্জ লেখাটা সঠিক হয়েছে, না হলে চার্জ লেখাটা সঠিক হয় নাই। চার্জ লেখাটা না হলে সঠিক একদমই হয় নাই। এটা মনে রাখা লাগবে। এখন একটুখানি মনে রাখবা, চার্জের কোয়ান্টায়নের যদি কখনো লেখচিত্র দিয়ে দেয়, লাগবে না যদিও, একটু শুধু জানার জন্য বলতেছি। চার্জের কোয়ান্টায়নের লেখচিত্র একদম সিঁড়ির মতো করে ওঠে। কোথায় কি থাকে আমি বলতেছি, আগে একটু এঁকে নিই। সব কয়টা একই পরিমাপে হবে, অত আঁকা হয় নাই। এইরকম হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। এখন এইখানে থাকে হচ্ছে তোমার চার্জ, এবং এইখানে থাকে হচ্ছে সময়। এখানে থাকে কি? সময়। এখন এই চার্জের এখানে আমরা 10⁻⁻19 পাই না, সেটা আমি এখানে বসায় দিলাম, এটা এখানে রাখলাম। তাহলে বাকি যেগুলা থাকবে, এই যে 1.6 তাকে 2 গুণ করলে 3.2, তারা আবার 2 গুণ করলে আসে 4.8, এরকম। তাহলে এই পয়েন্টটা হবে কত? এই পয়েন্টটা হবে 1.6। কারণ ইলেকট্রনের চার্জের সমান প্রথমে যেটা ঘটতেছে, তারপরটা কি হবে? 3.2, তারপরে আবার 1.6 এর সাথে 3 গুণ করো, যেহেতু এটা 3 নম্বরে আছে, এটা কত আসবে? 4.8। তারপরে এখানে আসো 6.4, এইভাবে হতেই থাকবে। এইটাই হচ্ছে তোমার আধানের কোয়ান্টায়নের লেখচিত্র। একটু মনে রাখো, সিঁড়ির মতো দেখতে। আচ্ছা, এরপরে চার্জের রূপান্তর বা কনভার্সন, রূপান্তর বা কনভার্সন যেটাকে আমরা বলি, মানে কি? একটা জিনিস তোমরা বইয়ে পাবা যে আধানের সৃষ্টি বা ধ্বংস নাই, শুধু এক বস্তু হতে অন্য বস্তুতে বা অন্য বস্তুতে স্থানান্তরিত করা যায়। তাহলে এইটা আমাকে একটু মনে রাখতে হবে, আধানের সৃষ্টি বা ধ্বংস নাই। এটা তো জানো, শক্তি নিত্যতা সূত্রের মতো।
এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তর করা যায়। আচ্ছা, এখন যদি সিস্টেমটা বিচ্ছিন্নও হয়, মানে ধরো সেটা আইসোলেটেড সিস্টেম, একটা আইসোলেটেড সিস্টেম কি ছিল, ভর শক্তি কোনোটাই বিনিময় করতো না, পড়ছিলাম না? তাহলে একটা আইসোলেটেড সিস্টেম মানে বিচ্ছিন্ন সিস্টেম, সেখানে যদি চার্জগুলার মধ্যে আদান প্রদান হয়, চার্জগুলার আদান প্রদান হলেও, আদান প্রদান বলতে একে অপরকে যদি দেওয়া নেওয়া করে, আদান প্রদান করা হলেও মোট চার্জ সর্বদা একই থাকবে। মোট চার্জ সর্বদা একই থাকবে মানে কি, ধরো আমরা এই একটা, ধরো এই একটা আমরা সিস্টেমের মতো করে নিলাম। এখানে আমরা কত, তিনটা চার্জ রাখলাম, একটা Q1 রাখলাম, Q2 রাখলাম, Q3 রাখলাম। এইটাকে আমি রূপান্তরিত করে চার্জগুলা চেঞ্জ করে, ধরো এই চার্জগুলা চেঞ্জ করে কি করছি, এবার চার্জগুলা চেঞ্জ করে আমি Q1 এর পরিবর্তে আমি এখানে Q1 ডট রাখলাম, Q2 এর পরিবর্তে Q2 ডট রাখলাম, Q3 এর পরিবর্তে Q3 ডট রাখলাম। তাহলে এখানে কি বলছিল, এটা বিচ্ছিন্ন সিস্টেম যদিও হয় সর্বদা মোট চার্জ একই থাকবে। তার মানে সামেশন অফ Q1 বা Q2 বা Q3 যে কোনো একটা তুমি লিখবা। এটা তো জানো সামেশন বলতে সব, এই সামেশন অফ কিউ মানে সবগুলোর যোগফল নির্দেশ করে। আর এখানে সামেশন অফ Q1 ডট, এরা সেম হবে। তার মানে এপাশে Q1 প্লাস Q2 প্লাস Q3 সমান কি হবে, Q1 ডট Q2 ডট প্লাস Q3 ডট, এইটা হবে। এখন এইরকম যেহেতু হওয়ার কথা, এইখান থেকে আমি তাহলে ম্যাথমেটিক্যাল টার্ম তৈরি করতে পারি না? দেখো তো আইসোলেটেড সিস্টেমে, আচ্ছা নতুন পেজ দিই। এখানে ধরো আমরা কতগুলো চার্জ নিলাম, এই চার্জগুলোর মধ্যে ধরো আমি একটা বললাম 12 কুলম, একটা বললাম 9 কুলম, প্লাস 12 কুলম, প্লাস না দিলেও তো বোঝা যায়, শুধু 9 কুলম বললাম, মাইনাসের আগে শুধু মাইনাস দিলেই হয়ে যায়। আরেকটা আমি এখান থেকে -4 কুলম দিলাম। এখানে তোমার বলবে, আচ্ছা এইখানে একটু উল্লেখ করে না দিলে বোঝা যাবে না, এটা আমি বললাম একটা আইসোলেটেড সিস্টেম, এটা একটা আইসোলেটেড সিস্টেম। এই আইসোলেটেড সিস্টেমে আমি এখানে চার্জগুলোকে পরিবর্তন করে দিতে পারি। তাহলে এইটা হবে 6 কুলম, এখানে ধরো আমি আরেকটা দিলাম 5 কুলম। এখানে তোমাকে বললো এই কিউ এর মানটা কত হবে। তো যেহেতু এটা আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেমে আমি একটু আগে কি দেখে আসছি, যে মোট চার্জ একই থাকবে সর্বদা। তাই মোট চার্জ যদি একই থাকে, এই পাশের চার্জগুলোর সমষ্টি 9 প্লাস 12 মাইনাস 4, এই পাশের চার্জগুলোর সমষ্টি হবে কিউ প্লাস 6 প্লাস 11 এই 5। অতএব কিউ সমান তুমি এখান থেকে কত পাচ্ছ, 21 থেকে 4 বাদ দিলে 17, 17 থেকে 11 বাদ দিলে 6 কুলম। তাহলে এখান থেকে আমি কিউ এর মান পাচ্ছি 6 কুলম। ইম্পর্টেন্ট কিন্তু এটা, নতুন যদিও টার্ম শিখতেছো তারপর কিন্তু ভেবো না যে এগুলা খুবই ইজি বলে পড়তে হবে না।
বেসিক ক্লিয়ারের জন্য এই সব কিছুই পড়া লাগবে। আচ্ছা, আমি যদি এখান থেকে একটু কেমিস্ট্রির কোশ্চেনে যাই, তাহলে আমি কোশ্চেনটা এরকম বললাম, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠনে আধানের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো। অনুধাবনে দিয়ে দিতে পারে। আধানের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো, অথবা ঢাকা ইউনিভার্সিটির রিটেনে কিন্তু আসতে পারে। এখন তুমি এখানে কিভাবে ব্যাখ্যা করবা? জায়গাটা ছোট্ট হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করি এখানে কমপ্লিট করে দেওয়ার। কি বলছে? সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠনে আধানের সংরক্ষণশীলতা নীতিটা ব্যাখ্যা করে দেখাতে হবে। সংরক্ষণশীলতা নীতিতে আমি দেখেছি যে এখানে মোট চার্জ সর্বদা আমার একই থাকবে। আচ্ছা, এখানে সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি সোডিয়াম পাবো এবং ক্লোরিন পাবো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা সেই যদি প্রাইমারি রুলসে যাই, তাহলে 2 8 আর 1 আসে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 2 8 7, মানে শেষ কক্ষপথে সোডিয়ামের একটা ইলেকট্রন পাই, আর ইলেকট্রনের আমি শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন পাই। এটা সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে তৈরি হয়েছে? সোডিয়াম 1+ দিয়ে এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, ওই ত্যাগ করা ইলেকট্রনটা ক্লোরিন কি করছে? ও গ্রহণ করে নিছে। সেজন্য ক্লোরিনটা আমরা কি বলতে পারি? ক্লোরিনটা আমরা নেগেটিভ বলতে পারি, কারণ সে এই সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটা নিয়ে নিয়েছে। এইটা হওয়ার কথা। এখন আধানের সংরক্ষণশীলতা নীতি বলতে ইলেকট্রন ত্যাগ করার আগে এদের চার্জ এবং ত্যাগ করার পরের চার্জ একই, এইটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে আমি কি করব? এই সোডিয়ামের আমি শেল আঁকবো। কয়টা শেল আঁকতে হবে? 3টা শেল আঁকতে হবে। তাহলে এখানে কয়টা হচ্ছে? 1টা 2টা, আমরা ধরো এখানে 3টা শেল আঁকলাম। ক্লোরিনেরও একই কাজ করতে হবে। 1 2, এখানে ধরো 3টা শেল। একটু মোটা হয়ে গেছে, একটু বুঝে নিলেই হবে। এখানে তুমি এবার যদি ইলেকট্রনগুলো দাও, এখানে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, তাহলে এই দিলাম 4টা, এই হলো 6টা, এই হলো 8টা। শেষ কক্ষপথে কয়টা থাকে? শেষ কক্ষপথে একটা থাকে। ক্লোরিনের ক্ষেত্রে এখানে থাকে 2টা, এখানে থাকে দ্বিতীয় কক্ষপথে থাকে হচ্ছে 8টা, এন্ড শেষ কক্ষপথে থাকে হচ্ছে আমার 7টা। তাহলে 4টা, এই দিলাম 6টা, এবং এই দিলাম আমি 7 নাম্বার ইলেকট্রনটা। তাহলে এখান থেকে আমরা জানি ক্লোরিনের এই সোডিয়ামের এই ইলেকট্রনটা এই পাশে চলে আসে। সোডিয়ামের ওই ইলেকট্রনটা এই পাশে চলে আসার কথা। ভালো কথা। এবার এইখান থেকে আমি কি বলতে পারি? সামেশন অফ কিউ ইনিশিয়াল অবস্থায়, মানে যখন ইলেকট্রন ত্যাগ করে নাই তার আগের অবস্থায়, ত্যাগ না করলে চার্জ কত? 0। ত্যাগ এ গ্রহণও করে নাই, মানে যখন এটা আদান প্রদান হয়নি, আমি কিন্তু তখনটা বের করতেছি। ইনিশিয়াল মানে আগের কথাই আমি বলতেছি। তখন এর চার্জ কত? 0। তাহলে ইলেকট্রন আদান প্রদানের আগে চার্জ দেখতে পাচ্ছি টোটাল কত আসছে? 0 আসছে। পরবর্তীতে যে 0 আসবে এইটা আমাকে প্রমাণ করে
দেখাতে হবে। তাহলে আমি এখানে বললাম সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম আয়ন। ক্লোরিনটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? ক্লোরাইড আয়ন হয়েছে। তাহলে আমি এখান থেকে Q1 বলতে পারি। Q1 সমান আমি কি পাবো এখানে? প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19। কুলম্ব। অ্যান্ড এখান থেকে আমি Q2 কি পাবো? যেহেতু গ্রহণ করতেছিল নেগেটিভ, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এবার তুমি সামেশন অফ QF মানে ফাইনালটা দিয়ে দাও। QF সমান কি? এটার প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে কত আসতেছে? 0 আসতেছে। দেখো ইনিশিয়ালেও 0 ছিল, আর শেষ স্টেজেও আসে আমার 0 হয়েছে। তাহলে কি মেনে চলেছে না? এই কিন্তু আমার চার্জের কোয়ান্টায়ন মেনে চলছে, মানে চার্জের সংরক্ষণশীলতা নীতিটা এখানে মেনে চলেছে। আচ্ছা, তো এগুলো ছিল আমাদের বেসিক আলোচনা। এবার আসো আমরা মূল টপিকে প্রবেশ করি, সেটা হচ্ছে আমার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা প্রথমে আমাকে যে কথাটা এখান থেকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই কুলম্বের সূত্র খাটবে বিন্দু চার্জের ক্ষেত্রে। আমরা বিন্দু চার্জ কিন্তু প্রথমেই পড়ে আসছি। সিম্পল একটা বিন্দু এঁকে সেখানে যে চার্জটা থাকবে সেটাই হচ্ছে আমার বিন্দু চার্জ। এই দুইটা বিন্দু চার্জ থাকতে হবে। এই যে দুইটা বিন্দু চার্জ থাকবে, আমরা একটু যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, এখানে একটা চার্জ নিলাম, দেন এখানে আরেকটা চার্জ নিলাম। এটা হচ্ছে আমার Q1 চার্জ, এটা হচ্ছে আমার Q2 চার্জ। দুইটা প্লাস নিতে পারো, অসুবিধা নাই। আমরা প্লাস নাকি নেগেটিভ সেটা পরে দেখব। এই দুইটা চার্জ ধরে নিচ্ছি নির্দিষ্ট তো এক দূরত্বে আছে, চার্জ দুইটা নির্দিষ্ট একটা দূরত্বে আছে। সেই দূরত্বটা কতটুকু? সেই দূরত্বটা হচ্ছে এটা। এখন যেহেতু দুইটা পজিটিভ চার্জ, একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই দিকে একটা বল কাজ করবে, অ্যান্ড এই পাশেও তো বিকর্ষণ হবে, এই দিকে আরেকটা বল কাজ করবে। Q1 চার্জের জন্য যে বলটা আমরা এখানে F বললাম, আর এ পাশেও Q2 চার্জের জন্য বলটা আমরা আপাতত F ই বলে রাখলাম। আর এই যে দুইটা চার্জ, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কি বলেছি? মধ্যবর্তী দূরত্ব বলছি। আর এখন এখানে তো আরেকটা ঘটনা ঘটতে পারে। এখানে যে চার্জটা ছিল এবং এখানে যে চার্জটা ছিল, দুইটাই এবার আমি একই রাখলাম না, ভিন্ন করে দিলাম। আগে একটু এঁকে নিই। এবার এখানে আমি ধরো প্লাস কিউ রাখলাম, এখানে আমি মাইনাস কিউ রাখলাম। তখন কি ঘটবে? তখনও একই জিনিস ঘটবে। আকর্ষণ হবে, শুধু পার্থক্য এখানে। এখানে এ আকর্ষিত হবে এই দিকে এফ বলে, এ আকর্ষিত হবে এই দিকে এফ বলে। তাহলে যেটাই হোক না কেন আমার এখানে বল ক্রিয়া থাকতেছে সরল রৈখিক বরাবর। কিন্তু তুমি যদি এই রকম সরল রৈখিক না নিয়ে এরকম বাঁকা পথে এই দুইটাকে সংযুক্ত করে দাও, তাহলে কিন্তু এদিকে এফ কাজ করবে না। এফ সর্বদা কাজ করবে সরল রৈখিক বরাবর।
কাজ করবে এখানে কিভাবে, সরল রৈখিক বরাবর। আচ্ছা, বিজ্ঞানী কুলম্ব কি বলছে, এই যে বলটা আসছে, এই আকর্ষণ বা বিকর্ষণ যেভাবেই তুমি বলো না কেন, এই বলটা, এই যে দুইটা চার্জ, এই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক, এবং এদের মাঝখানে যে দূরত্বকে আমি আর দ্বারা প্রকাশ করলাম দুইটা চার্জের, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 1 নাম্বার আর 2 নাম্বার যদি তুমি এখন একসাথে করে দাও, তখন আমি এখান থেকে কি পাচ্ছি, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানু, এখানে দুইটা আর হয়ে গেছে। এই যে কুলম্ব বলটা, যেহেতু কুলম্বের সূত্র থেকে করতেছি এজন্য আমরা এটাকে কুলম্ব বল বললাম। এই কুলম্ব বল মধ্যবর্তী দুইটা চার্জের যে মাঝখানে যে দূরত্ব থাকবে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী কুলম্ব বলছে দ্বিতীয় সূত্রে এটা, যে এই দুইটা একত্রিত করে দিলে আমরা এখান থেকে লিখতে পারি কি, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার লিখতে পারি। Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে যদি আমি সমান চিহ্ন নিয়ে আসতে হয়, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবকটাকে আমি বললাম c, আর তাহলে কি আসতেছে c Q1 Q2 ডিভাইডেড বাই r অথবা d স্কয়ার, r অথবা d স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে বাংলা কথা কিন্তু এইগুলাই, আমি বাংলা কথাগুলো বললাম না। দুইটা এখানে কুলম্বের সূত্রের প্রথম শর্ত দুইটা বিন্দু চার্জ হতে হবে, এবং পরস্পর দুইটা বিন্দু চার্জ পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলের সমানুপাতিক, এই আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং কোন বরাবর কাজ করতেছে, সংযোজক সরল রেখা বরাবর কাজ করবে ওই বলগুলা। দেখো, আকর্ষণ হলেও সেটা তো এই দুইটা বলকে সংযোগ করলে যে যেটা হচ্ছে সেই বরাবর কাজ করতেছে, বিকর্ষণ করলে দেখো এই রেখাটাকে যখন তুমি এদিকে বর্ধিত করবা সেই বরাবরই কিন্তু কাজ করতেছে। তাহলে তিনটা কুলম্বের সূত্রের পয়েন্ট কিন্তু বললাম তিনটা, তিনটাই তোমার এমসিকিউতে থাকবে, তিনটাই তোমার এমসিকিউতে থাকবে। প্রথমত এই যে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং ক্রিয়া করবে সংযোজক সরল রেখা বরাবর। এখন আমরা এত অ্যাডভান্স লেভেলে এসে এটাকে সি ইউজ করব না, এটাকে আমরা ইউজ করব হচ্ছে সি এর পরিবর্তে 1/4πε0, এপসাইলন নটও বলবো না, শুধু এপসাইলন বলবো, Q1 Q2 বাই আর স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের অ্যাপ্রোপ্রিয়েট বা মূল যে প্রকাশটা, সেটাই হচ্ছে এটা। এখন এই এপসাইলন, এটা কি, এটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যম। এটা যদি তুমি শূন্য মাধ্যম বলো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কুলম্বের সূত্রটা কি হবে, F সমান 1/4πε0, যেখানে এরকম নট দেখবা ওইটা মানে হচ্ছে সেটা মাধ্যমটা শূন্য মাধ্যম। এই এপসাইলন নটের একটা মান আছে, মানটা কি, মানটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এককটা ছোট থেকেই জানো, সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এখন এককটা নিয়ে আমি একটু কথা বলি, তারপরে আমি এই যে এপসাইলন বা এপসাইলন যেগুলো বলছি এগুলো নিয়ে কথা বলতেছি। এফ সমান আমি কি পাইলাম, এখান থেকে বেশ কয়েকটা জিনিস তোমার চাইবে। এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার ছিল, তোমাকে প্রথমে বলবে এখানে 1/4πε0 এর একক কি হবে। তো এটা সমান তুমি কি লিখতে পারো, এফ আর স্কয়ার বাই Q1 Q2। তাহলে এখান থেকে যদি তুমি একক লিখো, দেখো তো কি লিখতে পারো, এফ এর একক কি, নিউটন, আর তো দূরত্ব, দূরত্বের একক কি, মিটার স্কয়ার, আর এখানে দুইটা চার্জের গুণফল, তাহলে আমি এখানে লিখতে পারি কি, সি স্কয়ার। তাহলে তুমি এখান থেকে 1/4πε0 এর একক কি পাচ্ছ, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এরকম মুখস্থ করছো না যে 1/4πε0 সমান
9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এসএসসিতে এখন এই 1/4πε সি দ্বারা প্রকাশ কে দ্বারা প্রকাশ করছে, আর আমাদের সময় ছিল সি দ্বারা প্রকাশ করা, আর এখন 1/4πε0 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমি কি পাইলাম? এটা পাইলাম হচ্ছে 1/4πε0 এর একক। তাহলে এখান থেকে তুমি চাইলে মাত্রাও বের করতে পারো। মাত্রা কি? নিউটনের মধ্যে কি মাত্রা কি? নিউটন মানে বল, বলের মাত্রা কি? এম এল T⁻²। বলের মাত্রা গেল। আর এটা কি? লেন্থের মাত্রা। তাহলে এখান থেকে আমি পাবো L² এবং এটা C²। এখান থেকে কুলম্বেরও কিন্তু মাত্রা ছিল, তো কুলম্বের এইখানে মূলত মাত্রাটা ওইভাবে চায় না, এখানে তুমি কুলম্ব আকারে লিখে দিতে পারো। এখান থেকে মূলত যেটা চাই সেটা হচ্ছে তোমার অ্যাপসাইলন নটের একক, যেটা আমরা প্রিভিয়াস পেজে দেখছি না, এখান থেকেও দেখো একক তুমি চাইলে বের করতে পারো না। 1/4πε0 একক কি পাইছো? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, সেটাই তুমি এখানে লিখে ফেলো। 1/4πε0 সমান আমি এখান থেকে পাইলাম নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। উল্টায় দিলে অ্যাপসাইলন নট সমান তুমি কি পাবা? 1/4π তে কনস্ট্যান্ট ধ্রুবক, বাদ দিয়ে দাও, তাহলে এটা উল্টায় যাবে না। তাহলে উল্টায় গেলে এখানে কি হবে? c² পার নিউটন পার মিটার স্কয়ার। এইটাই দেখো আমরা ওখানে পড়ছি 8.854 c² পার নিউটন পার মিটার স্কয়ার, c² পার নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, আমরা প্রিভিয়াস পেজে দুইটা জিনিস দেখছি, দেখো একটা দেখছি অ্যাপসাইলন আর একটা দেখছি অ্যাপসাইলন নট। এই দুইটার মধ্যে একটু আমরা দেখব, সেটা হচ্ছে ভেদনযোগ্যতা, বা আর সাথে আমরা পড়ব পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের ভেদনযোগ্যতা ও পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এখান থেকে দেখো ভেদনযোগ্যতাটা কি, বা পারমিটিভিটি বলা হয় এটাকে, বইয়ে পাবা। আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি, তোমরা নোট করার সময় দেখবে বা বইয়ে আছে, এই জন্য আমি লিখতেছি না। ভেদনযোগ্যতা তাকেই বলা হয় মাধ্যমের ভেদনযোগ্যতা সহজে আগে আসি। ভেদনযোগ্যতা কি? মাধ্যমের এমন একটা বৈশিষ্ট্য বা ধর্ম বলতে পারো যেটা তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করে, একদম সহজভাবে। কি বললাম? সেটা তুমি যে মাধ্যমেই বলো না কেন, তার এমন একটা বৈশিষ্ট্য যে কি করবে? তড়িৎ ক্ষেত্রে বাধা প্রদান করবে। যেমন ধরো আমি এখানে এপাশে আমি একটা চার্জ রাখলাম, এই যে এটা Q1 চার্জ, এবং আমি এখানে আরেকটা চার্জ রাখলাম, সেটা হচ্ছে Q2 চার্জ। এই দুইটা চার্জ যদি থাকে, এরা কি করবে? এরা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না স্বাভাবিকভাবে? এরকম এরা কি করবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, এরা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। কিন্তু ভেদনযোগ্যতা হচ্ছে এর মাঝখানে এমন একটা, এই মাধ্যমের এমন একটা বৈশিষ্ট্য যে এই তড়িৎ ক্ষেত্র বাধা দিবে, তড়িৎ ক্ষেত্রে কি করবে? বাধা দিবে। তাহলে ভেদনযোগ্যতা মানে কি? বাধা দিবে। ছোট্ট করে একটু লিখি, একটি বৈশিষ্ট্য, মাধ্যমের এমন একটা বৈশিষ্ট্য যা তড়িৎ ক্ষেত্রে বাধা প্রদান করে, এটাকেই আমরা বলি মাধ্যমের ভেদনযোগ্যতা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে যদি তুমি একটু খেয়াল করো, অ্যাপসাইলনের সাথে এফ এর সম্পর্ক কেমন ছিল? ব্যস্তানুপাতিক ছিল না? তাহলে যেহেতু এখানে তোমার বাধা দিচ্ছে, তার মানে কি? যদি ওই মাধ্যমের ভেদনযোগ্যতা বা বাধা দেওয়ার পরিমাণটা বেড়ে যায়, বল কি হয়ে যাবে? কমে যাবে না? এ কারণেই কিন্তু আমি এখান থেকে বলতে পারি
যে কুলম্ব বলের সাথে ভেদনযোগ্যতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ভেদনযোগ্যতার সাথে এর সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন এপসাইলন এবং এপসাইলন নট এদের মাঝে আমি একটু সম্পর্ক দেখতে চাচ্ছি। এখান থেকে তুমি ডিরেক্টলি বের করতে পারো, যেহেতু আমরা এখন বিগিনার লেভেলে আছি, মানে একদম শুরু থেকে পড়তেছি, সেজন্য আমরা একটু প্র্যাকটিক্যালে সব দেখে আসি কেমন সূত্র আসে। আমরা এখানে দুইটা চার্জ দিলাম, এখানে আমরা এটা Q1 চার্জ আর এটাকে আমি Q2 চার্জ বললাম। মাধ্যমটা কি বললাম? এটা হচ্ছে আমার শূন্য মাধ্যম। এই দুইটা চার্জ একে অপরকে আমি যুক্ত করে দিয়ে দিছি। সেম একই আমরা দুইটা চার্জ নিচে নিয়ে রাখলাম। আচ্ছা, আমি একটা কাজ করি না, এটা হচ্ছে তোমার শূন্য মাধ্যমে, এন্ড এটা আমি বললাম অন্য যে কোনো মাধ্যম। তাহলে শূন্য মাধ্যমের যে ভেদনযোগ্যতা সেটাকে আমি বললাম কি এপসাইলন নট, আর অন্য মাধ্যমের যে ভেদনযোগ্যতা সেটাকে আমি বললাম এপসাইলন। এই দুইটা চার্জেরই মধ্যবর্তী দূরত্ব আর, দুইটা চার্জেরই মধ্যবর্তী দূরত্ব কি আর। এখন এখানে এইটা এদিকে বিকর্ষণ করবে, এদিকে বিকর্ষণ করবে, যেহেতু আমরা দুইটা পজিটিভ চার্জ নিয়েছি এখানে। আমরা শুধু সূত্র প্রমাণ করতেছি, পজিটিভ নেগেটিভ দিয়ে কি আসবে কি না আসবে এটা কিন্তু আমাদের এখন দেখার বিষয় না। তুমি এই শূন্য মাধ্যমে বা এই প্রথম চিত্রে যখন তুমি কুলম্বের প্রথম সূত্র অ্যাপ্লাই করবা তখন তুমি এখানে কি পাবা? শূন্য মাধ্যমের যে বল এখানে যেটা, এটাকে তুমি এফ নট দ্বারা প্রকাশ করবা। অন্য মাধ্যমের এখান থেকে যে বিকর্ষণ বল আসবে সেটাকে আমি এফ দ্বারা প্রকাশ করব। কারণ দুইটাকে তো আলাদা আলাদা করে আমার প্রকাশ করতে হবে, দুইটাতে এফ দিতে পারবো না, কারণ শূন্য মাধ্যমের কুলম্ব বল একরকম হবে, অন্য মাধ্যমের কুলম্ব বল আরেক রকম হবে। তাহলে আমি এখান থেকে এফ নট সমান কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। যখন আমি অন্য মাধ্যমের ক্ষেত্রে অ্যাপ্লাই করব তখন আমি এখানে এফ সমান কি পাবো? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। এটা আমি 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। এবার তুমি 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করো, ভাগ করলে তুমি এখানে কি পাবা? দেখো এইখানে যদি আমি ভাগটা দিই তাহলে এইটা এটা কেটে যাবে না? আমরা আরেকটা লাইন করি, একেবারে শর্ট না করে একটা লাইন আমি দেখাই দিতে পারি এখানে আমরা। তাহলে ভাগ করলে কি আসে? 1/4 পাই এপসাইলন নট এফ নট এন্ড এখানে ছিল কি 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। এটা ছিল না? তাহলে দেখো এখান থেকে কারা কারা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এই পুরোটা কেটে যাচ্ছে, Q1 Q2 বাই আর স্কয়ার, Q1 Q2 বাই আর স্কয়ার কেটে যাচ্ছে। 1/4 পাই কিন্তু এখানে কেটে যাচ্ছে, 1/4 পাই কাটতেছে, 1/4 পাই কাটতেছে। তাহলে আর থাকতেছে কি এখানে? এখানে আমার আর থাকতেছে হচ্ছে 1/এপসাইলন নট, আর নিচে থাকতেছে 1/এপসাইলন। উল্টাই গেলে এখানে আমি কি পাচ্ছি? উল্টাই গেলে এখানে আসতেছে এপসাইলনটা উপরে উঠে যাবে আর নটটা নিচে আসবে, এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে আমি এখান থেকে যেটা পাইলাম আলটিমেটলি আমাকে ওইটাই মনে রাখতে হবে। শূন্য মাধ্যমের কুলম্ব বল বাই যে কোনো মাধ্যমের কুলম্ব বল সমান কি হবে? যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। দেখো ব্যস্তানুপাতিক মিলছে কিনা। আর এইটা সমান এইটাকে প্রকাশ করা হয় এপসাইলন আর দ্বারা অথবা কে দ্বারা। এই কে বা এই যেটা তুমি এপসাইলন আর বলতেছো এইটাকেই আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক
বৈদ্যুতিক ধ্রুবক অথবা আপেক্ষিক ভেদনযোগ্যতা অথবা তড়িৎ মাধ্যমাঙ্ক, অথবা আমি এটাকে কি বলবো, এটাকে আমি বলবো তড়িৎ মাধ্যমাঙ্ক। দেখো এখানে কিন্তু দুইটা টার্ম ছিল, একটা ছিল হচ্ছে ভেদনযোগ্যতা এবং আরেকটা ছিল পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাই দুইটা জিনিস আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যাপসাইলনটা হচ্ছে বা অ্যাপসাইলন নটটা হচ্ছে একটা ধর্ম যেটা বাধা দিচ্ছে। এখন শূন্য মাধ্যম এবং অন্য যে কোনো মাধ্যমের এই ভেদনযোগ্যতার যে অনুপাতটা পাবো সেটাই কিন্তু আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তুমি এখান থেকে চাইলে লিখতে পারো, যখন তুমি এখানে এফ নট বসাবা তখন তুমি এখানে অ্যাপসাইলন নট বসাবা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না একবারে এফ নট বাই এফ, যেহেতু ব্যস্তানুপাতিক আমি যখন এফ নট দিব ওই এফ নটটা আমাকে নিচে লিখতে হবে, এই অ্যাপসাইলন নটটা নিচে লিখতে হবে যেহেতু ব্যস্তানুপাতিক, উপরে লিখতে পারবো না। এখানে যখন আমি এফ লিখছি অ্যাপসাইলন নট তো আমি নিচে দিতে পারবো না, তাহলে সমানুপাতিক হয়ে যাচ্ছে, এজন্য এখানে আমি উপরে দিয়ে দিব। এখান থেকেও দেখো আমি বলে দিতে পারলাম এইটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, মাধ্যমের ভেদনযোগ্যতা কি, এটা কিন্তু আমরা বলে দিতে পারছি। তাহলে এখান থেকে আমরা সূত্র তুমি চাইলে এইটা মনে রাখতে পারো অথবা এটাও মনে রাখতে পারো যে এপসাইলন সমান এপসাইলন নট ইনটু কে, কারণ এটাকেও কে দ্বারা প্রকাশ করা হয়। বইয়ে এটা দেখতে পারো, অথবা এপসাইলন আর, বিভিন্ন রাইটারের বই আছে তো এজন্য বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে, কিন্তু আমাদের মূল কনসেপ্টটা শিখতে হবে। তাহলে দেখো আমরা যে অন্য মাধ্যমে কুলম্বের সূত্রটা শিখছি, অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্রে কি শিখছিলাম, এফ সমান 1/4 পাই এপসাইলন। ভাইয়া আর এক মিনিট আছে। আচ্ছা, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এই এপসাইলনের পরিবর্তে আমি কি বসাতে পারি, এপসাইলন নট কে বসাতে পারি না এখানে? তাহলে আমি এখানে এখানে কি বসাবো, 1/4 পাই এপসাইলন নট ইনটু কে Q1 Q2 বাই আর স্কয়ার, যেহেতু আমরা উপরে দেখে আসছি। এটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্র কিভাবে আসছে আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বললাম বা যেটা টাইম শেষ ভাইয়া। যাচ্ছে। আমরা যেটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বললাম বা তড়িৎ মাধ্যমাঙ্ক বললাম, আরেকটা এটাকে আমরা বলতে পারি ডাই ইলেকট্রিক ধ্রুবক। তাহলে এটা সংজ্ঞা কি বলবো, কোন মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমের, দেখো এখানে কি ছিল, কে সমান আমি এখান থেকে কি বলতে পারছি, কে সমান আমি বলতে পারছি এপসাইলন বা এপসাইলন নট। তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে আমি এখান থেকে বলবো অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই এপসাইলনটা কি হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি কিন্তু সূত্র লিখতে পারতেছো, সংজ্ঞা লিখবা যে কোন মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাতকে উক্ত মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলে, উক্ত মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলে। আচ্ছা, আবার দেখো আমরা কিভাবে বলতে পারি, আমরা কিন্তু এই কে সমান আমরা দেখছি, কে সমান আমরা কি দেখছি, এফ নট বাই এফ, সরাসরি দেখি নাই আমরা। এফ নট বাই এফ সমান এইটা পাইছিলাম এপসিলন বাই এপসিলন নট, এর সমান কে ছিল না। তাহলে এখান থেকেও কিন্তু আমি চাইলে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর সংজ্ঞা দিতে পারি বা ডাইরেক্ট ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি। কি লিখবো, দুইটা বিন্দু চার্জ শূন্য মাধ্যমে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, ওই একই দুটি চার্জ একই দূরত্ব থেকে
অন্য মাধ্যমে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার অনুপাতকে উক্ত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। এটা সহজভাবে শূন্য মাধ্যমের কুলম্ব বল আর এবং অন্য যে কোনো মাধ্যমের কুলম্ব বলের যে অনুপাত সেটাকে আমি বলবো মূলত পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেটাকে আমরা বলে থাকবো পরাবৈদ্যুতিক ধ্রুবক।